আমি মিত্রজিৎ একজন অ্যালকোহলিক। আমার ঈশ্বরের কৃপায়, পরিবারের ভালোবাসায় আর ফেলোশিপের সহযোগিতা ও সহমর্মিতায় আজকের দিনটা মদের থেকে দূরে আছি, সুস্থ আছি দেহে মনে। উপস্থিত সমস্ত বন্ধুকে জানাই আমার শুভেচ্ছা। প্রশান্তি গ্রুপের সব ওল্ড টাইমার্স এবং নিউ কামারকে জানাই অভিনন্দন তাদের নতুন প্রয়াসের জন্যে। তারা বিগ বুক রিডিং এবং বিগ বুক স্টাডির প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং সচেষ্ট হয়েছেন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিগ বুক স্টাডি অন্যান্য দেশে বহুদিন থেকে হয়ে আসছে। ভারতে কিছু সীমিত অঞ্চল ছাড়া এটি সাধারণত করা হতো না, কিন্তু এর প্রয়োজন আজ ভীষণভাবে অনুভূত হচ্ছে, কারণ দেখা যাচ্ছে সুস্থতার হার উত্তরোত্তর কমে যাচ্ছে। প্রোগ্রামের নাম করে ভুল বার্তা পৌঁছচ্ছে নিউকামারদের কাছে। স্পন্সরশিপ প্রচলন নেই বললেই চলে বেশিরভাগ জায়গায়। পশ্চিমবঙ্গও পিছিয়ে ছিল অনেকটাই। মিটিং বলতে ইএসএইচ, কিন্তু তাও প্রধানত ড্রাঙ্কালগ, রিকভারি বেসড শেয়ারিংয়ের অভাব। হোয়াট উই ইউজ টু বি লাইক, হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হোয়াট উই আর নাও এসব বলাই হয় না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, প্রথম যখন মিটিংয়ে এসেছি গ্রুপে, যারা সিনিয়র তারা বলেছেন 90 মিটিংয়ের কথা। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড গো টু মিটিং, দিস ইজ এ প্রোগ্রাম অফ সাজেশন, দিস ইজ এ সেলফিশ প্রোগ্রাম, টেক হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট, নেভার সে রিকভার্ড। আজ জানি এগুলো সবই ভুল। বেসিক টেস্টকে ফলো না করে ব্যক্তিগত কিছু র্যান্ডাম ওপিনিয়ন প্রোগ্রামের নামে চলছে। মিটিং, ফেলোশিপ এবং প্রোগ্রাম সব একাকার হয়ে গেছে। আমি কেবল মিটিং করলে বা ফেলোশিপের সঙ্গে আড্ডা দিলেও বলে থাকি আমি প্রোগ্রামের মধ্যে আছি। কোনো ধারণাই নেই প্রোগ্রামটা আসলে কি। তাই আমাদের বেসিকে ফেরাটা এত জরুরি। আমাদের বিগ বুকেই একমাত্র সঠিক পথনির্দেশ দেওয়া আছে যা আমাদের সুস্থতায় ফিরিয়ে আনতে পারে। বিগ বুকের 3rd এডিশন সেকেন্ড ইনসাইড কভারের ওপর দিকে বড় করে লেখা বইয়ের নাম অ্যালকোহলিক অ্যানোনিমাস। ঠিক তার নিচেই লেখা দ্য স্টোরি অফ হাউ মেনি থাউজেন্ডস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাভ রিকভার্ড ফ্রম অ্যালকোহলিজম। কীভাবে হাজার হাজার নারী ও পুরুষ অ্যালকোহলিজম থেকে আরোগ্য লাভ করেছিল তারই গল্প। সত্যি বলতে কি, শুধু গল্পই নয়, এটি আমাদের টেক্সট বুক, যেখানে বলছে দিস বুক ইজ গোয়িং টু টেল আস precisely, specifically, exactly with clear-cut direction on how to recover from alcoholism. Recovered, আমরা তো বারবার মিটিংয়ে শুনি আমি একজন রিকভারিং অ্যালকোহলিক। আমরা তো জেনে এসেছি রিকভার্ড বলে কিছু হয় না, সব অ্যালকোহলিকই রিকভারিং অ্যালকোহলিক। তবে এটা কি শুনছি, কিন্তু অন্তত 23 বার রিকভার্ড শব্দটি বিগ বুকে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো এই প্রোগ্রাম অফ অ্যাকশনের মধ্যে দিয়ে অবসেশন অফ মাইন্ড থেকে মুক্ত হতে পারে একজন অ্যালকোহলিক। স্পিরিচুয়াল সলিউশন তাদের স্পিরিচুয়াল ম্যালারি থেকে সুস্থ করে পিসফুল ট্র্যাঙ্কুইলিটি দিতে পারে। তাই ইচ্ছে যদি চলে যায়, সে মদের পাত্র তুলে নেবে না, তার সোব্রাইটি হবে পার্মানেন্ট ও দীর্ঘস্থায়ী। এখানে মনে রাখতে হবে, বিগ বুকের 85 পাতায় লেখা আছে, উই আর নট কিওর্ড অফ অ্যালকোহলিজম. What we really have is a daily reprieve contingent on the maintenance of our spiritual condition. অর্থাৎ আমাদের আধ্যাত্মিক অবস্থার উপর দৈনিক উপশম হয়, আমরা কিওর হই না। ফিজিক্যাল এলার্জির পার্টটা কিন্তু থেকে যায়, তাই মদ নিয়ে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নেই। আমাকে তোমরা বিগ বুকের পড়ার দায়িত্ব দিয়েছ, আমি কৃতজ্ঞ। আমি এর একজন সাধারণ সদস্য, এ ব্যাপারে এক্সপার্ট নই। কিছু জিনিস যা শিখেছি তা তোমাদের সঙ্গে ভাগ করে নেবার চেষ্টা করব। শুরুর দিনটিতে আমি আছি, তবে আমার কিছু সমস্যা আছে যা জেনুইন। প্রথম আমার বয়স, দ্বিতীয়টি আমার ট্রিমেন্ডাস মেমোরি লস, যা এসেছে দীর্ঘ অ্যালকোহলিক জীবনের কুফল হিসেবে। তাই আমি খুব ভুলে যাই, কথার খেই হারিয়ে যায় প্রায়শই। আমার প্রস্তাব, তোমরা এমন কাউকে নির্বাচন করো যে এই দোষগুলি থেকে মুক্ত।
আজ আমরা মূল বইটিতে প্রবেশ করছি না। আজ আমরা আলোচনা করব বিগ বুকের ইতিহাস নিয়ে, কিভাবে, কেন এবং কবে এটি লেখা হয়েছিল, কারা লিখেছিলেন, তার আগে কি কি ঘটেছিল। বইতে অ্যালকোহলিজমের সমস্যার কথা, সেই সমস্যার সমাধানের কথা এবং সেই সমাধানে ব্যবহারিক প্রয়োগের পন্থার কথা লিখেছেন। থার্ড এডিশনের দ্বিতীয় সংস্করণের ভূমিকার শেষ প্যারাগ্রাফে লেখা 1935 সালের জুন মাসে আমেরিকার অ্যাকসন ওহিওতে প্রথম সূচনা ঘটে এই গোষ্ঠীর। নিউ ইয়র্কের একজন স্টক ব্রোকারের কথা হচ্ছিল অ্যাকসনের একজন চিকিৎসকের সঙ্গে। এই দুই ব্যক্তি অ্যালকোহলিক অ্যানোনিমাসের প্রতিষ্ঠাতা। প্রথমজন বিল ডব্লিউ, যার সম্পর্কে তার চিকিৎসক ডক্টর সিলকওয়ার্থ বলেছিলেন, 1934 সালে আমার কাছে একজন ব্যবসায়ী এলেন যিনি খুব সুযোগ্য, সুউপায়ী ব্যক্তি, কিন্তু মদ্যপানের প্রতি তার আসক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে আমার মতে তার কোনো আশাই ছিল না। দ্বিতীয়জন ডক্টর বব স্মিথ, সার্জন। তিনি নিজের সম্বন্ধে বলছেন, আমি প্রথম থেকেই মদ্যপ ছিলাম, জীবনে যা ইচ্ছে তাই করব এই চিন্তা ঘিরেই আমার অস্তিত্ব ছিল। অন্যদের ইচ্ছে অনিচ্ছে, সুবিধে অসুবিধে কোনো কিছুরই ধারতাম না। এরকম মানসিক অবস্থা যাদের সঙ্গে মদ খেতাম তাদের চোখে প্রকট হতে লাগল। আমার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব সকলের কাছেই প্রার্থনা করতে লাগলাম, আর মদ খাবো না। এই প্রতিজ্ঞা খুব কমই রক্ষা করেছি। ডাক্তার বব বারবার আধ্যাত্মিকতার আশ্রয় নিয়েছেন নিজেকে সারিয়ে তোলার জন্য, কিন্তু সব সময় ব্যর্থ হয়েছেন। বিলের কথায় আসি। বিল এবং ববের কথোপকথনের 6 মাস আগে বিল চূড়ান্ত মদের নেশা থেকে উঠেছে। 1934 ডিসেম্বরে নিউ ইয়র্ক টাউন হসপিটালে তার ভাইটাল স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়, যা হোয়াইট ফ্ল্যাশ এক্সপিরিয়েন্স নামে পরিচিত। আমরা অনেকেই শুনেছি। তার আগে নভেম্বরে তার বন্ধু আরেক মাতাল এবি থ্যাচার বিলের কাছে এসেছিল। বিলের কিচেনে বসে দুটো ভাইটাল পিস অফ ইনফরমেশন দেয়। এক, বিল, তোমার আমার মতো যারা, তারা মদের কাছে সম্পূর্ণ শক্তিহীন, পাওয়ারলেস। 2, আমাদের আরোগ্যের জন্য প্রয়োজন মানুষের শক্তি থেকে অধিক কোনো উচ্চ শক্তি। দেখো, ডাক্তারদের, ধর্মগুরুদের, মানসিক চিকিৎসকদের সাহায্য আমরা নিয়েছি এবং দেখেছি তাদের ক্ষমতা সীমিত। সে বলে, আমি একটা গ্রুপে মিটিং করছি। এই অক্সফোর্ড গ্রুপের লোকেরা বলেছেন এই মিটিংয়ের মাধ্যমে আমার যে আধ্যাত্মিক অভিজ্ঞতা হবে তাতে আমার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং তারা একটা কার্যকরী প্রোগ্রামের সন্ধান দিয়েছেন যা প্রয়োগ করলে আমার এই অভিজ্ঞতার প্রাপ্তি ঘটবে বা আমি ভেতর থেকে বদলে যেতে পারবো। এই এবি সম্বন্ধে বিল নিজেই বলেছে, আমার যদি এবির মতো অবস্থা হতো আমি মদ ছেড়ে দিতাম। এবি এমনই মাতাল ছিল। আজ এখানে বিল 2-3 পাত্র খেয়ে ফেলেছে আর এবি বসে আছে সোবার। সেটাও আজ হয়ে গেছে 2 মাস। বিল প্রায় চমকে উঠেছিল। বিল প্রভাবিত হলো এই কথা শুনে যে সমাধান আছে, একটি কার্যকরী প্রোগ্রামের প্রয়োগের মধ্যে দিয়ে আধ্যাত্মিক অভিজ্ঞতা সম্ভব। এর আগেই বিল 1933 সামারে টাউন হসপিটালে ভর্তি হয়েছিল ডক্টর সিলকওয়ার্থের অধীনে। তিনি ছিলেন নিউ ইয়র্ক স্পেশালিস্ট ইন অ্যালকোহলিজম। আমরা পরবর্তী চ্যাপ্টারে তার কথা বিস্তারিত জানব। কিছুদিন থাকার পর বিলের মাথা কিছুটা পরিষ্কার হলে ডক্টর বুঝিয়ে বলেন, তার ধারণা অ্যালকোহলিজম উইল পাওয়ার দিয়ে কিছু করা সম্ভব নয়। এটা কোনো নৈতিক সমস্যাও নয়, পাপাচারের সঙ্গেও এর কোনো সংযোগ নেই। এটি একটি গভীর বিচিত্র ধরনের অসুস্থতা যার দুটো দিক আছে, একটা শরীরে, অন্যটা মনে। তোমাদের মতো লোকদের যা হয়, তোমাদের শরীর মদের প্রতি অ্যালার্জিক, তার ফলে শরীরে মদ প্রবেশ করলেই তোমাদের মদের তৃষ্ণা উত্তরোত্তর বেড়ে যায়, যার ফলে মদ তোমাদের অনেক খাওয়ার পরেও বন্ধ করতে পারো না। এই অ্যালার্জির ফলে কখনো তোমাদের শরীর নিরাপদে
পরিমিত মদ খেতে দেবে না। এছাড়া তোমাদের অন্য সমস্যাটি হলো মনকে অনবরত মদ খাবার চিন্তা আবিষ্ট করবে এবং তা এমনই শক্তিশালী হয়ে উঠবে মদ খাওয়ার বিরুদ্ধে অন্য সব প্রতিরোধ, সব রকমের সৎ চিন্তাকে পর্যুদস্ত করে দেবে এবং যতই তুমি মদ খেতে না চাও তোমাকে মদের পাত্র তুলে নিতে বাধ্য করবে। তোমাকে বিশ্বাস করতে শেখাবে খেলে কিছু বিপদ হবে না, আর যেই তুমি খাবে আবার সেই অ্যালার্জির শিকার হয়ে অনবরত মদ্যপান করতে থাকবে। এর মুক্তি নেই। কেননা দেহে ও মনে তুমি মদের কাছে সম্পূর্ণ শক্তিহীন বা পাওয়ারলেস। অতএব বিল এই সমস্যার কথা শুনেছিল সেই 1933-এর সামারে, কিন্তু সমস্যা জানাটা তো সমাধান নয়, তাই বারে বারে সেই চক্রের কবলে পড়েছে। মন তাকে বলেছে তুমি খেতে পারো, আর যখনই খেয়েছে অ্যালার্জির জন্য বন্ধ করতে পারেনি। আরও একটা বছর হসপিটালে যাওয়ার আশা হয়েছে, কিন্তু 1934-এ ডক্টর সিলকওয়ার্ট বললেন তার আরোগ্য আর কোনোভাবেই সম্ভব না। সে হয় মারা যাবে ডিটিএসে, নয়তো পাগল হয়ে যাবে। তাকে হয় গারদে বন্ধ রাখতে হবে বা বডিগার্ড দিয়ে প্রহরায় রাখতে হবে। বিলের স্ত্রী লয়ের সঙ্গে ডাক্তারের কথা শুনতে পেয়েছিল। প্রচণ্ড ভয় এবারে তার মতো তাকে রক্ষা করে। সে কিছুদিনের জন্য মদটা বন্ধ করে, কিন্তু আর্মিস্টিস ডে 1934-এ গল্ফ খেলতে গিয়ে তার মন তাকে আবারও বলে মদ খাওয়া যেতে পারে এবং শেষবারের মতো হসপিটালে সে ভর্তি হয়। এবি আসে সেখানে সমস্যার সমাধানের কথা এবং জীবনে সেটিকে কোনো প্রোগ্রামের মাধ্যমে প্রয়োগ করতে হবে তা জানতে পারে বিল। তাই ডক্টর সিলকওয়ার্থের কাছে শেখা সমস্যার কথা আর এবির কাছে পাওয়া সমাধান এবং তার প্রয়োগের পন্থা, এই তিনটি জিনিস তাকে সেই ভাইটাল স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স পেতে সাহায্য করে। তারপর এবির সাথে বিল অক্সফোর্ড গ্রুপের মিটিং অ্যাটেন্ড করতে শুরু করে। অক্সফোর্ড গ্রুপের সব টেনেটস সে মেনে নিতে পারত না, তবে তাদের মরাল ইনভেন্টরি বা নৈতিক তালিকা প্রস্তুতকরণ, কনফেশন বা স্বীকারোক্তি, ব্যক্তিগত ভুল ত্রুটি বা পার্সোনালিটি ডিফেক্ট, রেস্টিটিউশন বা ক্ষতিপূরণ যাদের ক্ষতি করেছে, অন্যদের সাহায্য করা, ঈশ্বরে বিশ্বাস এবং তার উপর নির্ভরতার যৌক্তিকতা, এসব তার মনে হয়েছিল। এর থেকেই পরে এর 12 স্টেপ তৈরি হয়। অ্যাক্রনে যাওয়ার আগে বিল অনেক অ্যালকোহলিকের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে, এই বিশ্বাসে যে একজন অ্যালকোহলিকই কেবলমাত্র আরেক অ্যালকোহলিককে সাহায্য করতে পারে, কিন্তু সে শুধু নিজেকেই সোবার রাখতে পারে। হসপিটাল থেকে বেরিয়ে বিল চেষ্টা করে রাস্তা থেকে তুলে এনে অক্সফোর্ড গ্রুপের মিটিংয়ে নিয়ে গিয়ে, বার থেকে বাবা বাছা বলে ধরে নিয়ে এসে অক্সফোর্ড মিটিংয়ে নিয়ে এসে, অনেকেই তাদের মধ্যে যেতে চাইতো না বা পালিয়ে যেত, কিন্তু বিলের উৎসাহ ছিল প্রবল। কিন্তু কয়েক মাস পরে তার মনে হলো কেউ সোবার হতে পারছে না সে নিজে ছাড়া। এই প্রশ্ন তার মনে নাড়া দিল। সে লয়কে কথা বলতে, লয় তাকে পরামর্শ দিল ডক্টর সিলকওয়ার্থের সঙ্গে কথা বলতে। ডক্টর বললেন, আমি সব শুনেছি, তুমি কিভাবে চেষ্টা করছো সাহায্য করতে। তুমি এই চেষ্টা চালিয়ে যাও, কেননা তুমি এই চেষ্টা করছো বলেই সুস্থ আছো। তবে তুমি যে তাদের তোমার নিজের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের কথা বলছো তা তারা নিতে পারছে না। বরঞ্চ তোমার জন্য আমি যা করেছি তুমি তা ওদের জন্য করো। ওদের বোঝাও অ্যালকোহলিজমের অসুস্থতার দিকটি, অ্যালকোহলিক শরীরের অ্যালার্জির কথা, মনের অবসেসিভ চিন্তার বিষয়টি। এই জানা তোমাকে কিভাবে প্রভাবিত করেছিল এইসব তারা মন দিয়ে শুনবে, গ্রহণ করবে। বরঞ্চ তারপরে আধ্যাত্মিক বিষয়গুলি নিয়ে আলোচনা করো। তিনি আরও বললেন, প্রত্যেক অ্যালকোহলিকের প্রশ্ন দুটো। এক, আমি কেন আগের মতো স্বাভাবিকভাবে ড্রিঙ্ক করতে পারি না
প্রতিবারই উন্মত্ত মাতাল হয়ে যাই। 2, আমার ভেতর থেকে চাইলেও আমি কেন কিছুতেই মদ ছেড়ে দিতে পারি না। তুমি তাদের বোঝাও এই অসুস্থতার প্রকৃত চরিত্রটা কী। শরীরের ফিজিক্যাল অ্যালার্জি আর মনের অবসেশন, নিরন্তর খাওয়ার ইচ্ছের তাড়না। ওদের মনোযোগ এলে তবেই আধ্যাত্মিকতার কথা ওরা শুনবে। বিলের পর একরণ যায় ব্যবসায়িক প্রয়োজনে, কিন্তু সেই কাজটি ভেস্তে যায়। মানসিকভাবে ভেঙে পড়ে বিল, অত্যন্ত ভয় পেয়ে যায়। মনে হয় তাকে বুঝি আবার মদই খেতে হবে। কিন্তু হঠাৎই তার মনে হয় এই অবস্থায় তাকে বাঁচতে গেলে একটাই পথ আছে, আরেকজন অ্যালকোহলিকের কাছে সাহায্য নিয়ে পৌঁছানো। ব্যবসায়ের সঙ্গীরা তাকে ছেড়ে চলে গেছে। অন্য এক শহরে একা কপোদ্দক শূন্য ভয়ার্ত বিল মেফ্লাওয়ার হোটেলের লবিতে দাঁড়িয়ে। হোটেলের বিল দেওয়ার মতো টাকা পয়সাও নেই। লবির দরজা দিয়ে অল্প আলোয় মায়াবী বার দেখা যাচ্ছে। মৃদু বাজনার শব্দ, হালকা হাসির আওয়াজ আসছে, ঘন তামাকের ধোঁয়া। মন বলছে ওখানে আমার মনের মতো লোকদের পাবো। 2-1 পাত্র খাওয়াও যেতে পারে। আর তখনই বিল বুঝতে পারে একবার যদি ওই বারের সে ঢোকে, সে মাতাল হয়েই বেরোবে। তার মনে পড়ে নিউ ইয়র্কে যতবারই সে আরেকজন অ্যালকোহলিককে সাহায্য করেছে, তাকে বোঝাতে ব্যর্থ হলেও সে নিজে অনেকটাই ভালো থাকতে পেরেছে। সে নিজেকে বলল বরঞ্চ সেটাইও করি, একক্রণে কোনো মাতালকে খুঁজে বের করি। কয়েকটা ফোন কলের পরে অবশেষে যোগাযোগ হয় এক ভদ্রমহিলার সঙ্গে। তিনি হেনরিয়েটা সিবার্লিং। তিনি বলেন আমি এরকম একজনকে চিনি, দেখি তার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা। তিনি ডক্টর বব স্মিথের ওয়াইফ অ্যানকে বলেন নিউ ইয়র্ক থেকে আসা এক ভদ্রলোক বলছেন অ্যালকোহলিজম থেকে উদ্ধার পাওয়ার পথ তিনি জানেন। তুমি যদি ববকে নিয়ে আসো ভালো হয়। অ্যান বলেন আজ তো মাদার্স ডের আগের দিন। বব একটা পটেড প্ল্যান্ট গিফট নিয়ে এসেছিল, সেটা এখন টেবিলের উপরে বসা রয়েছে, কিন্তু বব টেবিলের তলায় পড়ে রয়েছে। কাল সকালে উঠলে আমি চেষ্টা করে দেখি। সকাল থেকেই অ্যান ববের পেছনে লেগে রইল হেনরিয়েটার বাড়ি যাওয়ার জন্যে। অনেক বলা, অনেক অনুনয় বিনয়ের পর বব 15 মিনিট সময় দিতে রাজি হলো। বলল তারপরেই সে বাড়ি ফিরে আসবে। বিল আর ববের দেখা হওয়ার পর তারা লাইব্রেরি ঘরে আলাদা বসে এবং ঘন্টা 5 পর যখন তারা বাইরে আসে, বব বলেন এই একটা লোক দেখলাম যে জানে সে কি বলছে। যখন অ্যালকোহলিজম নিয়ে কিছু বলছে তখন তো কথাই নেই। ববের আগেই আধ্যাত্মিক পদ্ধতি নিয়ে অ্যালকোহলের ধাঁধার সমাধানের অনেক চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। বিল আশ্চর্য হয় ডক্টর বব অলরেডি অক্সফোর্ড গ্রুপে আছেন। তিনি হয়তো সলিউশনের কথা জানেন, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের কথাও জানেন, বিলের থেকে হয়তো বেশিই জানেন, কিন্তু তিনি তা গভীরভাবে প্রয়োগ করতে পারেননি। কেননা তিনি জানেন না তার সমস্যাটা কোথায়। তিনি কখনো ভেবেছেন উইল পাওয়ারের অভাব, কখনো ভেবেছেন তার চরিত্রের নৈতিক অবনতির কারণে, কখনো বা ভেবেছেন পাপাচারী এর কারণ। কেনই বা তা হবে না? এইসবই তো লোকে তাকে বলেছে সবসময়। তাই তিনি আজ উৎসাহিত হলেন বিলের বই নিয়ে আসা মেসেজ নিয়ে, যা আসলে তার সমস্যার কথা। ডক্টর বব বলছেন যখন ব্রোকার তাকে ডক্টর সিল্কওয়ার্থের প্রেসক্রিপশন দিল এবং নিজের নিরাশার জীবনের কথা শোনালো, বব তার আধ্যাত্মিক সমাধানের প্রোগ্রামকে প্রয়োগ করল নিজের জীবনে অত্যন্ত নিবিড়ভাবে এবং সে সোবার হয়ে উঠল। 1950-এ মৃত্যুর আগে পর্যন্ত তাকে আর মদ খেতে হয়নি। বিল এবার ববকে অ্যালার্জির উদাহরণ হিসেবে বলল যতবার সে বারের পাশ দিয়ে গেছে একটা দুটো খাবার ইচ্ছে নিয়ে ঢুকেছে, কিন্তু সে রাত্রিরে বা হয়তো তার পরের দিনও অনেক অনেক খেয়ে ফেলেছে। বারবার সে দৌড়ে গেছে এবং এটাই ডক্টর সিলকোয়ার তাকে বলেছেন ফিজিক্যাল অ্যালার্জি, যা তার আরও মদ খাওয়ার লালসাকে বাড়িয়ে তোলে। ডক্টর বব শুনে বলেছেন আমিও ঠিক এইভাবেই মদ খাই, তুমি সত্যিই জানো তুমি কি বলছো। আমিও একটা দুটো খাবো ভাবি,
আর খেতে শুরু করলে 3, 4, 5, 10, 15, 20 আমি জানি না আমি কি করি, কোথায় কেমনভাবে শুরু করেছিলাম। এটাকেই তুমি বলছো ফিজিক্যাল অ্যালার্জি, সেটা তো ঠিকই। আরও কি জানো, যখন আমি খাচ্ছি না, যখন আমি সোবার, মনের মধ্যে এই চিন্তা সর্বক্ষণ ঘোরে, সব সময় মদ খাওয়ার ইচ্ছের কথা। ডক্টর সিলকোয়াত একেই বলেছেন অবসেশন অফ দি মাইন্ড। একদম ঠিক বলেছেন। বিলের আগে সবাইকে সলিউশনের কথা, তার স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের কথা, হোয়াইট ফ্ল্যাশ অভিজ্ঞতার কথা শোনাত। ববের সঙ্গে কথা বলার সময় বিল এসব কথা একদমই বলেনি। না, সে ববকে জিজ্ঞেস করেছে ববের মদ খাওয়ার ইতিহাস। বব হয়তো এসবই এক্সপেক্ট করেছিল, যেমন অন্যরা তাকে বলেছে। বিল শুধুমাত্র তার নিজের মদ খাওয়ার কথা বলেছে, তার ফিজিক্যাল অ্যালার্জির কথা, তার মেন্টাল অবসেশনের কথা। এর মধ্যে বব নিজেকে খুঁজে পেয়েছে। সে দেখেছে সে কীরকম সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়েছিল মদের কাছে। আজ এই প্রথম সে পরাজয় স্বীকার করলো মদের কাছে, এবং সেই ছোট প্রোগ্রাম অফ অ্যাকশন প্রয়োগ করলো নিজের ওপর। তারও আধ্যাত্মিক জাগরণ হলো এবং সে অ্যালকোহলিজম থেকে মুক্ত হলো। তাই এটা ধরে নেওয়া যায়, একজন অ্যালকোহলিক আরেকজন অ্যালকোহলিকের ওপর প্রভাব ফেলতে পারে তার নিজের জীবনের অভিজ্ঞতার গল্প শুনিয়ে, যা একজন নন অ্যালকোহলিক করতে পারে না। কারণ এখানে যেমন ববের আইডেন্টিফিকেশান হলো বীরের কথা শুনে, তেমনি আমরা যখন নতুন অচেনা মদ্যপ বন্ধুকে আমাদের কথা শোনাই, সে তৎক্ষণাৎ তার ফিজিক্যাল অ্যালার্জি আর মেন্টাল অবসেশনকে আইডেন্টিফাই করতে পারে, যা তাকে দীর্ঘস্থায়ী সোব্রাইটির পথে নিয়ে যাবে। এখানে আরও একটি ব্যাপার স্মরণীয়। বিল প্রায় মদ খেয়ে ফেলেছিল। সে ডক্টর ববের কাছে পৌঁছয় ডক্টর ববকে সোবার করার ইচ্ছে নিয়ে, কিন্তু সেই সাথে বিল তার নিজেকেও সুস্থ বা সোবার রাখতে সমর্থ হয়। এর থেকে প্রমাণ হয় অ্যালকোহলিকের আরেকজন অ্যালকোহলিকের সঙ্গে কাজ করাটা কতটা জরুরি তার নিজেকে সুস্থ করে তুলতে। যা তারা পেল তা যদি সাথে সাথে আর কাউকে না দেয়, তা হয়তো থাকবে না। তাই তারা ঠিক করলো আরেকজন অ্যালকোহলিককে খুঁজে বার করতে হবে। ডক্টর বব যে হসপিটালে কাজ করতেন, সেই অ্যাক্রন সিটি হসপিটালে ফোন করলেন। হেড নার্স জানালেন একজন সেরকমই এখানে আছে, দুটো চোখে কালশিটে, তাকে বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ডক্টর বব বললেন, আমরা এমন কিছু পথের সন্ধান পেয়েছি যাতে অ্যালকোহলিককে সুস্থ করে তোলা যায়। ওকে একটা প্রাইভেট রুমে রাখো, আমরা কাল সকালে আসছি। নার্স বলল, ভালো, কিন্তু ডক্টর আপনি কি এই পন্থা নিজের উপর প্রয়োগ করেছেন? পরের দিন সকালে তারা এই ভদ্রলোককে দেখতে পৌঁছলেন। তার নাম বিল ডটসন। তার অবস্থা ছিল একেবারে শোচনীয়, কিন্তু সেও সেরে উঠল। সে হলো এ নাম্বার 3। এই তিনজনই তাদের সমস্যার কথা জানতো, তার সমাধানের কথা জানতো, আর প্রোগ্রামটাকে কিভাবে নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে তাও জানতো। তারা এই চেষ্টা অন্যান্যদের সঙ্গেও চালিয়ে যেতে লাগলো ডিসেম্বর 1935-এর শেষ দিক পর্যন্ত। অসফলতা যেমন ছিল, তেমনি মাঝে মাঝে সফলতার আনন্দও ছিল। প্রথম 100 জনের আরোগ্যের পেছনে ডক্টর ববের মস্ত অবদান ছিল। বিলের নিউ ইয়র্ক ফিরে যাবার সময় একটা ছোট কিন্তু শক্তসমর্থ গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। কিন্তু অক্সফোর্ড গ্রুপের সঙ্গে কোথাও কোথাও এদের মিল ছিল না। কারণ অক্সফোর্ড গ্রুপের সেই ভীষণ নিয়মতান্ত্রিক 4 অ্যাবসলিউটস, অনেস্টি, পিউরিটি, আনসেলফিশনেস, লাভের ধরাকাঠ অ্যালকোহলিকদের ধাতে নেই। তাই মিটিংয়ের আগে পরে তারা এক পাশে দাঁড়িয়ে কফি সিগারেট খেত, একটু আলাদা দাঁড়িয়ে। অক্সফোর্ড গ্রুপের ধর্মীয় মেম্বাররা তাদের নাম দিল ড্রাঙ্ক স্কোয়াড। এদিকে নিউ ইয়র্কেও তাড়াতাড়ি দ্বিতীয় গ্রুপটি ফর্ম করে গেছে, এবং তারপরে ক্লিভল্যান্ডেও আরেকটি গ্রুপ শুরু হয়ে গেছে। কারণ অ্যাক্রনে শেখা অভিজ্ঞতায় বিল এবার আর স্পিরিচুয়ালিটির কথা দিয়ে শুরু না করে অসুস্থতার প্রকৃত কারণ। হ্যালো,
কারণ অ্যাক্রনে শেখা অভিজ্ঞতা বিল এবার স্পিরিচুয়ালিটির কথা দিয়ে শুরু না করে অসুস্থতার আস্তে আস্তে অন্যান্য শহরেও ছোট ছোট গ্রুপ তৈরি হতে লাগলো 1937 জুড়ে। 1937 গ্রীষ্মে যখন বিল অ্যাক্রনে তার ব্যবসায়িক কাজে আবার আসে, সে ডক্টর ববের সঙ্গে দেখা করে। ববের কিচেনে বসে আলোচনার সময় গুণে দেখে প্রায় 40 জন মেম্বার হয়ে গিয়েছে। তাদের মনে হয় তারা সত্যিই অ্যালকোহলিজম সমস্যার সমাধানের পথ খুঁজে পেয়েছে। তাদের মনে প্রশ্ন জাগে, এবারে আরও বেশি সংখ্যায় পীড়িতদের কাছে কিভাবে এই বার্তা পৌঁছানো সম্ভব। তারা ঠিক করে এই ডিসিশন কেবল দুজনে তারা নেবে না, সবাইয়ের সঙ্গে আলোচনা করে স্থির করবে। একটা মিটিংও ডাকা হয়। সেই মিটিংয়ে 18 জন উপস্থিত ছিলেন, বেশি অ্যালকোহলিক, অল্প কয়েকজন নন অ্যালকোহলিক। সেই মিটিংয়ে 3টি জিনিস ঠিক করা হয়। সেই সময় অ্যালকোহলিজম সম্বন্ধে ডাক্তারদের বিশেষ পরিষ্কার ধারণা ছিল না। তাদের সম্মানের চোখে কেউ দেখত না, তাই এমনকি হসপিটালে ডিটক্সিফিকেশনের জন্য ভর্তি করতে হলেও মিথ্যে বলতে হতো। ব্যাপারটা কঠিনই ছিল। তারা ঠিক করলো তারা দেশ জুড়ে চেন অফ হসপিটাল তৈরি করবে, যেখানে অ্যালকোহলিকদের চিকিৎসা হবে। ডক্টর বব হবেন হেড ডক্টর। 2, রিকভারির এই মেসেজটা এত ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল, যাকে তাকে দিয়ে এটা হবে না। তাই লোকজন নিতে হবে যাদের বিশেষভাবে ট্রেন করতে হবে মিশনারি হওয়ার জন্য। এরা সারা দেশে কাজ করবে এবং এখানেও অবশ্যই বিলকে হতে হবে হেড অফ মিশনারি। 3 হচ্ছে অক্সফোর্ড গ্রুপের বেশ কিছু ধর্মীয় বই আছে যা লোকে পড়ে। 1930-এ লোকে এমনিতেই প্রচুর বই পড়ে, তখনও টেলিভিশন আসেনি। তাদের মনে হলো অ্যালকোহলিজম নিয়ে যাবতীয় তথ্য অভিজ্ঞতা সমৃদ্ধ একটি বই তারা প্রকাশ করতে পারে, তাহলে তা বিশ্বের সর্বাধিক বিক্রিত বইয়ের একটি হবে এবং এর প্রফিট থেকে হসপিটাল, মিশনারি সবই সম্ভব হয়ে উঠবে। ততদিন পর্যন্ত মুখে মুখে প্রচারের মাধ্যমে এই মেসেজ একজন থেকে আরেকজনের কাছে পৌঁছচ্ছিল, কিন্তু তাতে অনেক ইনফরমেশনের বিকৃতি ঘটত। এর ফল আজও আমরা ভোগ করছি। মানুষের প্রবৃত্তি হচ্ছে বাড়িয়ে বলা, কিছু নিজের মতো যোগ করা, তাই শেষে আর সংবাদের পিওরিটি থাকে না। তারা ঠিক করলো 3টি ভাইটাল পিস অফ ইনফরমেশন, প্রবলেম, সলিউশন অ্যান্ড দি প্রোগ্রাম অফ অ্যাকশন তারা লিপিবদ্ধ করবে এই বইয়ে। ফলে এই বিবৃতির কোনো পরিবর্তন বা পরিমার্জন ঘটবে না। সেই রাতে শেষ পর্যন্ত ঠিক হলো এই বইটি লেখার কথা। বাকি 2টি প্রস্তাব শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কারণ বইটি থেকে প্রথম দিকে খুব একটা রোজগার হয়নি। তারা অত্যন্ত নিষ্ঠাভাবে বইটি লিখেছিল এবং সেটি 1939-এ প্রকাশিত হয়। এই সময় মেম্বারশিপ পুরুষ ও মহিলা মিলিয়ে 100-তে পৌঁছেছিল। তাদের মনে হলো বইয়ের একটা নাম দেওয়া দরকার। কেউ বলল দ্য ওয়ে আউট, কিন্তু দেখা গেল তার আগে প্রায় 10-12টি বই প্রকাশিত হয়েছে ওই নামে। আবার ভাবা হলো, প্রস্তাব এলো দি ডন, বেশ ভালো নাম, কিন্তু তাও বাদ গেল। এবার নাম এলো 100 মেন, কিন্তু যদি একজন মহিলা জয়েন করে তখন নাম আবার বদলাতে হবে, তাই এটাও হলো না। বিল বলল নাম হোক বিল ডব্লিউ মুভমেন্ট, কিন্তু সঙ্গে সঙ্গেই তার নাকচ হয়ে গেল। তারপর এক সন্ধ্যেতে একজন বলল, আমরা তো সবাই অ্যালকোহলিক এবং আমরা অ্যানোনিমাস থাকতে চাই, তাই বরং নাম দাও অ্যানোনিমাস অ্যালকোহলিক্স বা অ্যালকোহলিক্স অ্যানোনিমাস। সবার মনে ধরল এই নামটা। শেষ পর্যন্ত এটাই হলো বইয়ের নাম। আর সেই ড্রাঙ্ক স্কোয়াড অফ অক্সফোর্ড গ্রুপ তাদের গ্রুপের নাম দিল অ্যালকোহলিক্স অ্যানোনিমাস, এবং সেই থেকে সারা বিশ্বে বইয়ের নাম বা প্রোগ্রামের নাম যেমন অ্যালকোহলিক্স অ্যানোনিমাস, গ্রুপ বা ফেলোশিপের পরিচিতিও হয় একই নামে। ক্যালিফোর্নিয়াতে কেউ বইটি কিনে পড়ল, প্রোগ্রাম ফলো করে সোবার হলো, সে একটি গ্রুপ খুলল, নাম দিল অ্যালকোহলিক্স অ্যানোনিমাস। অ্যাক্রনে
কেউ বই পড়ে সুস্থ হলো, গ্রুপ স্টার্ট করলো, নাম দিল অ্যালকোহলিকস অ্যানোনিমাস। এইভাবেই ছড়িয়ে পড়ল এর মেসেজ, এবং ফেলোশিপ ক্রমশ বড় থেকে আরও বড় হতে লাগলো। ফেলোশিপ বড় হওয়ার সাথে সাথে তাদের ক্ষমতা প্রকাশ পেতে লাগলো, তাদের মনে নানা প্রশ্ন ঝুঁকি দিতে থাকলো। আমাদের জীবন ও ইচ্ছে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে তুলে না দিয়ে কেবলমাত্র মদ্যপানের অংশটুকু তাকে সমর্পণ করে বাকিটুকু তো নিজেদের কাছে ধরে রাখতে পারি। আমাদের জীবন বৃত্তান্ত আর একজন মানুষের কাছে কেন বলবো, যখন ঈশ্বর সবই জানেন? কেউ কেউ বলল, আমাদের চারিত্রিক দোষ ত্রুটি সবই ঈশ্বরকে সরিয়ে নিতে বলি, তাহলে আর আমাদের বৈশিষ্ট্য বলে কিছু কি পড়ে থাকবে? যাদের ক্ষতি করেছি তাদের সবার কাছেই কি ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ করতে হবে? আমরা তো ক্যাফেটেরিয়ার মতো পছন্দসই জিনিসটি তুলে নিতে পারি, বাকিটি বাদ দিয়ে। এই সময় নাগাদ আরেকটা জিনিস হলো, প্রচুর ট্রিটমেন্ট সেন্টার খুলে গেল। আমাদের ভুল বুঝো না, এদের বিরুদ্ধে আমরা নই, এরা যথেষ্ট ভালো কাজ করছে, কিন্তু কথা হচ্ছে এখানে কিছু নতুন নতুন শব্দ শোনা যেতে লাগলো। এখানে ট্রিটমেন্টের ধরন গ্রুপ থেরাপি, এখানে টেবিল ঘিরে বসে ইনমেটসরা নিজেদের সমস্যার বিষয়ে আলোচনা করে। সেখানে যেসব শব্দের প্রচলন আছে তা হলো ডিসফাংশনাল ফ্যামিলি, পূর্ণ সংসার, কেমিক্যাল ডিপেন্ডেন্সি, বিশেষ রসায়নের উপর নির্ভর, সাবস্টেন্স অ্যাবিউজ, নেশার বস্তুর অপব্যবহার, মিনিংফুল রিলেশনশিপ বা অর্থবহ সম্পর্ক, ডিসফাংশনাল সেক্স বা অনৈতিক যৌনতা, এটা ওটা নানা কথা। তাই ট্রিটমেন্ট সেন্টারের প্রোগ্রাম আর বিগ বুকের প্রোগ্রামে বিস্তর ফারাক। ট্রিটমেন্ট সেন্টার থেকে যারা এই মিটিংয়ে আসে তারা সেই সব কথাই বলতে চায় যা তারা সেন্টারে শুনে এসছে, শিখে এসছে। তাই আস্তে আস্তে হলেও ফেলোশিপের পরিবর্তন আসে, আর যত দিন যায় আরও আরও বদলাতে থাকে। তাই এবার মিটিংগুলো বদলে যেন ডিপ্রেশন মিটিংয়ের চেহারা নেয়। মিটিংয়ের মাঝপথে যেন মনে হয় মাথা খারাপ করে বেঁচে থাকার আর কোনো মানেই নেই। তাই আমরা এবার থেকে ফেলোশিপের কথাবার্তা এই ধরনটা থেকে বেরিয়ে এসে প্রোগ্রাম অ্যালকোহলিকস অ্যানোনিমাস বইতে লেখা আছে যেভাবে, সেই প্রথম 100 জন নিজেদের জীবনে প্রয়োগ করেছিল যেটা, সেই অবিকৃত প্রোগ্রামটাকেই ফলো করব। ফেলোশিপের নিজের মতো তৈরি করা ভেজাল প্রোগ্রাম আর নয়। কারণ আমরা দেখেছি প্রাথমিক অসুবিধেগুলো কাটিয়ে ওঠার পর সাধারণের কাছে এই প্রোগ্রাম এতটাই গ্রহণযোগ্য হয়ে উঠেছিল যে গ্রুপগুলো আয়তনে চটপট বেড়ে উঠছিল। তার কারণ বহু মানুষের আরোগ্য এবং ভাঙা সংসারের আবার জোড়া লাগা। দেখা যাচ্ছিল যারা প্রোগ্রাম গ্রহণ করছেন তাদের 50% একেবারেই সুস্থ হয়ে উঠছেন, 25% কয়েকবার রিল্যাপসের পরে সুস্থ হচ্ছেন, বাকিদের মধ্যে যারা যোগাযোগটা রাখছেন তাদেরও উন্নতি হচ্ছে। আরও বাকি অনেকেই যারা প্রথম দিকে মিটিংয়ে তেমন করতে চাইতো না তারা আবার মিটিংয়ে ফিরছেন। তাই মোটামুটি হিসেব মতো অন্তত 75% প্রোগ্রামটা নিয়ে সুস্থ হয়ে উঠছেন অবশেষে। আজকের কথা ধরলে 25% ডাউটফুল, এমনকি সততার সঙ্গে 10% বলা যায় কিনা সন্দেহ আছে। এর কারণ অ্যালকোহলিকস অ্যানোনিমাসের ফেলোশিপ প্রোগ্রাম যেটা বিগ বুকে আছে তার থেকে অনেক দূরে সরে গেছে। তাই আমাদের চেষ্টা হবে আজ থেকে কয়েক সপ্তাহ আমরা বিগ বুকের প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব। আপনাদের অনুরোধ করব আপনাদের ফেলোশিপের মধ্যে যেসব আলোচনা হয় আজকাল তার সঙ্গে মূল বইয়ের প্রোগ্রামটা কতটুকু মিল আছে সেটা দেখুন এবং বদলানোর চেষ্টা করুন। সমস্যা হচ্ছে যারা ওল্ড টাইমার তাদের মধ্যে নিউ কামারদের উপর দোষারোপের প্রবণতা আছে। নিউ কামাররা এখানে আসে খুবই অল্প স্বল্প ধারণা নিয়ে, যা তারা শিখেছে রিহ্যাব থেকে বা ফেলোশিপ থেকে, আর সেটাই তারা মিটিংয়ে বলে। ওল্ড টাইমাররা এইসব কথার সঙ্গে তাদের মেলাতে পারে না, তারা দূরে সরে যান, মিটিংয়ে আসা কমিয়ে দেন। কিন্তু এভাবে দায়িত্ব এড়িয়ে যাওয়া উচিত নয়। যেটা উচিত তা হচ্ছে প্রত্যেকটি নিউ কামারকে বলতে হবে
তুমি যা করছো, যা বলছো সব ঠিকই আছে, কিন্তু যেখান থেকেই এসব তুমি শুনেছো বা শিখেছো, জেনো এসব তথ্য ঠিক নয়। তাদের হাত শক্ত করে ধরতে হবে, তাদের সাহায্য করতে হবে, প্রোগ্রাম অফ রিকভারিটা তাদের বোঝাতে হবে এবং প্র্যাকটিস করতে শেখাতে হবে, যাতে তাদেরও আধ্যাত্মিক জাগরণ হয়। এর অর্থ স্পন্সরশিপ, যা আজ নেই বললেই চলে। এটা নতুনদের কাজ নয়, এই দায়িত্বটা পুরনো যারা তাদেরই নিতে হবে। আমরা হয়তো 75%-এ পৌঁছবো না, কিন্তু ধীরে ধীরে আজকের থেকে অবস্থার অনেকটাই উন্নতি হবে। আর বেশি কিছু বলবো না, আজ বরং এ পর্যন্তই থাক। বিগ বুক, তার ইতিহাস, বিগ বুক স্টাডি করার পদ্ধতি নিয়ে আরও কিছু কথা পরের দিন বলবো। তারপর আমরা শুরু করব ডক্টরস ওপিনিয়ন। যারা মন দিয়ে আজকের কথা শুনলেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে কেউ এখানে কিছু জানা থাকলে অ্যাড করতে পারে। ধন্যবাদ।